ম্যাড ফর ইউ সিজন 2 লেখিকা তানিয়া খাতুন পর্ব 12 ও 13। কিসমি বাটারফ্লাই কথাটা শুনে রুহির বুকের ভেতরটা কেঁপে উঠল। তার কাঁপতে থাকা চোখ ধীরে ধীরে উঠল কৃষের মুখের দিকে। লোকটার চোখ দুটো গভীর তীব্র। সেখানে এমন এক দখলদারিত্ব ছিল যেটা রুহিকে ভয় পাইয়ে দিচ্ছিল, আবার অদ্ভুতভাবে শ্বাসরুদ্ধ করে তুলছিল। রুহি শুকনো ঢোক গিলল। তার গলা সম্পূর্ণ শুকিয়ে এসেছে। সেদিন কোনো মতে নিজেকে বাঁচাতে পেরেছিল সে, কিন্তু আজ আজ যেন পালানোর সব পথ বন্ধ। আজ সে বাধা দিতে পারবে না, কারণ কিসের এক একটা কথাই তার মাথার ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল। তোমাদের বাড়িতে বোম রাখা আছে। ভাবতে তার বুকের ভেতর বরফ জমে গেল। তার আব্বু আম্মু কুটুস সবাই মুখ চোখের সামনে ভেসে উঠতেই রুহির চোখ ভিজে উঠল। চোখের কোণ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়তে লাগলো। কৃষ স্থির দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। রুহি সেই কান্না ভেজা মুখটা দেখে তার চোখে অদ্ভুত এক অস্থিরতা ফুটে উঠল। সে ধীরে ধীরে ঝুঁকে এলো আরো কাছে। রুহি কাঁপতে থাকা ঠোঁট ভিজিয়ে নিল জিভ দিয়ে। তারপর অত্যন্ত অসহায় ভঙ্গিতে পা উঁচু করে কৃষের দিকে এগিয়ে এলো। কিন্তু উচ্চতার পার্থক্যের কারণে কৃষের নাগাল পেতে তার ভীষণ অসুবিধা হচ্ছিল। কৃষ সেটা বুঝতে মৃদু হেসে ফেলল। পরের মুহূর্তেই সে দুই হাতে রুহির কোমর জড়িয়ে ধরে সহজেই তুলে নিল নিজের সমান উচ্চতায়। রুহি আতঙ্কে সঙ্গে সঙ্গে দুই হাত কৃষের কাঁধে রেখে দিল। তার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছিল। কৃষ স্থির চোখে তাকিয়ে রইল তার মুখের দিকে। সেই দৃষ্টিতে ছিল তীব্র আকর্ষণ, অধিকার আর একরাশ উন্মাদনা। কিসমি। রুহির চোখ আবার ভিজে উঠল। সে কাঁদতে কাঁদতেই ধীরে ধীরে মুখ এগিয়ে নিল। তার কাঁপতে থাকা ঠোঁট খুব আলতো করে ছুঁয়ে গেল কৃষের ঠোঁট। মাত্র এক মুহূর্তের স্পর্শ, কিন্তু সেই স্পর্শেই রুহির পুরো শরীর কেঁপে উঠল। মনে হলো বুকের ভেতর দিয়ে বিদ্যুতের তীব্র স্রোত বয়ে গেল। সে ভয়ে সঙ্গে সঙ্গে সরে আসতে চাইল, কিন্তু তার আগেই কৃষ শক্ত করে চেপে ধরল তার ঠোঁট। রুহির চোখ বিস্ফোরিত হয়ে গেল। কৃষের আঙুলের চাপ আরো শক্ত হয়ে উঠল তার কোমরে। সে ধীরে ধীরে ঝুঁকে পড়ল রুহির ওপর। তার চুমুতে ছিল তীব্র দখলদারিত্ব, অস্থিরতার বহুদিনে জমে থাকা আকাঙ্ক্ষা। রুহি অসহায়ভাবে কৃষের শার্ট মুঠো করে ধরল। তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটার কাঁপুনি কৃষ স্পষ্ট অনুভব করছিল। তবু সে থামছিল না, বরং আরো গভীরভাবে রুহিকে নিজের কাছে টেনে নিচ্ছিল। রুহির মনে হচ্ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার বুক দ্রুত ওঠানামা করছিল। ভয়, লজ্জা আর অদ্ভুত এক অচেনা অনুভূতি মিলেমিশে তার পুরো অস্তিত্ব এলোমেলো করে দিচ্ছিল। কৃষ সেই মুহূর্তে ধীরে ধীরে রুহিকে নিয়ে সামনের কাঠের টেবিলটার উপর বসিয়ে দিল। টেবিলের ঠান্ডা স্পর্শে রুহির পুরো শরীর শিউরে উঠল। তার বুকের ভেতরটা দ্রুত ওঠানামা করছিল। ভয়ে সে একটু পিছিয়ে যেতে চাইল, কিন্তু কৃষ সঙ্গে সঙ্গে তার দুই পা টেনে নিয়ে নিজের কোমরের সাথে পেঁচিয়ে নিল। রুহি বিস্মিত চোখে তাকিয়ে রইল তার দিকে। লোকটার চোখে তখন অদ্ভুত এক তীব্রতা, যেন বহুদিনে জমে থাকা অধিকার আজ সম্পূর্ণভাবে নিজের করে নিতে চায় সে। রুহিকে আরো অবাক করে দিয়ে কৃষ ধীরে ধীরে তার ওড়নাটা টেনে নিচে ফেলে দিল। ওড়নাটা গড়িয়ে পড়ল মেঝেতে। রুহির নিঃশ্বাস কেঁপে উঠল। সে আড়াআড়ি নিজের দুহাত বুকের কাছে আনতে চাইল, কিন্তু কৃষ তার আগে আরো কাছে ঝুঁকে এলো। তারপর ধীরে ধীরে হাত বাড়ালো রুহির কামিজের দিকে। রুহি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, চোখে ভয় স্পষ্ট। না। কিন্তু কৃষ থামল না। সে দুই হাতে রুহির গাল জড়িয়ে ধরে অত্যন্ত নিচু গলায় ফিসফিস করে বলে, বাধা দিস না বাটারফ্লাই। তার গরম নিঃশ্বাস এসে লাগছিল রুহির কাঁপতে থাকা মুখে। স্বামীর ডাকে সাড়া দিতে হয়, এটা হালাল। কথাগুলো শুনে রুহি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মাথার ভেতর যেন সবকিছু জট পাকিয়ে গেল। হ্যাঁ, কৃষ তার স্বামী। বিয়েটা যেভাবেই হোক, এখন সে কৃষের স্ত্রী। কৃষের অধিকার আছে তার ওপর, কিন্তু তার মন এখনো সেই সম্পর্কটাকে মেনে নিতে পারেনি। এখনো সবকিছু দুঃস্বপ্নের মতো লাগে তার কাছে। সে এখনো ভয় পায় কৃষকে। রুহি সেই ভাবনার মাঝে হারিয়েছিল। আর ঠিক তখনই কৃষ একটানে তার কামিজ খুলে নিল। রুহি বাধা দেওয়ার চেষ্টা করেও সফল হলো না। তার কাঁপতে থাকা হাত দুর্বল হয়ে পড়ল। কৃষ একদৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মুহূর্তেই রুহিকে টেবিলের উপর ফেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার উষ্ণ ঠোঁট ছুঁয়ে যায় রুহির দেহের একান্ত গোপন সব স্পর্শহীন স্থান। অপ্রত্যাশিত সেই আচরণে রুহি সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। জীবনে প্রথমবার এমন গভীর ও তীব্র স্পর্শে তার পুরো শরীর কেঁপে ওঠে। অসহায়ভাবে নিস্তেজ হয়ে পড়ে সে, কিন্তু তাতেও যেন শান্ত হয় না কৃষ। তার অস্থির হাত ধীরে ধীরে ছুঁয়ে যায় রুহির দেহের আরও নিষিদ্ধ সব প্রান্ত। একে একে খুলে ফেলে রুহির শেষ সম্বলটুকু।
চারপাশের পরিবেশ মুহূর্তে ভারী ও উন্মত্ত হয়ে ওঠে। ব্যথায় কেঁপে উঠে চাপা চিৎকার করে রুহি, আর সেই অসহায় আর্তনাদ যেন ক্রিসকে আরও বেপরোয়া করে তোলে। তার স্পর্শ ছড়িয়ে পড়ে রুহির সমগ্র শরীরে। দুজনে দ্রুত ওঠানামা করা নিঃশ্বাসে ঘরভর্তি বাতাস পর্যন্ত গরম হয়ে ওঠে। রুহির কাঁপতে থাকা শরীর আর ক্রিসের বেপরোয়া আকাঙ্ক্ষা মিলিয়ে মুহূর্তটা ধীরে ধীরে এক অদ্ভুত উন্মাদনায় ডুবে যেতে থাকে। ক্রিস কোকোকে নিয়ে সোফায় বসে আছে। কোকো ক্রিসের কোলের উপর বসে একবার লাফাচ্ছে, একবার তার হাত চাটছে, মাঝে মাঝে ছোট ছোট শব্দ করে নিজের আনন্দ প্রকাশ করছে। কিন্তু ক্রিসের মন পুরোপুরি সেখানে নেই। তার দৃষ্টি স্থির হয়ে আছে ওয়াশরুমের বন্ধ দরজাটার দিকে। অনেকক্ষণ হয়ে গেছে রুহি ভেতরে ঢুকেছে, এখনো বের হয়নি। ক্রিস ধীরে ধীরে পাশে রাখা ওষুধগুলোর দিকে তাকালো। তার ভেতরটা অদ্ভুত অপরাধ বোধে ভরে উঠল। তবে কি সত্যি সে তার বাটারফ্লাইকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে? মেয়েটা ঠিকমতো হাঁটতেও পারছিল না, সেটা ক্রিসের চোখ এড়ায়নি। তাই তো সে তাড়াহুড়ো করে ওষুধ নিয়ে এসেছে। নিজের উপরই বিরক্ত লাগছে তার। সে কখনো এতটা কন্ট্রোললেস ছিল না, কিন্তু রুহির কাছে এলে যেন তার সমস্ত ধৈর্য, সমস্ত নিয়ন্ত্রণ ভেঙে যায়। ক্রিস গভীর নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই ওয়াশরুমের দরজাটা ধীরে খুলে গেল। রুহি বাইরে বেরিয়ে এলো। সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে সে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কাঁধের উপর ছড়িয়ে আছে। স্নান শেষে তার মুখটা আরও কোমল, আরও নিষ্পাপ লাগছিল। ক্রিস কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। মনে হচ্ছিল চোখ সরাতে পারছে না। রুহি লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে ক্রিসের দিকে ঠিকমতো তাকাতেও পারছে না। তার গাল দুটো হালকা লাল হয়ে উঠেছে। ক্রিস ধীরে ধীরে মাথা থেকে পা পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করলো। আর সেই মুহূর্তেই তার ভেতরে আবার তীব্র ইচ্ছে জেগে উঠল রুহিকে কাছে টেনে নেওয়ার, আবার আদর করার, আবার নিজের মধ্যে মিশিয়ে নেওয়ার। কোকো অবাক হয়ে একবার ক্রিসের দিকে, একবার রুহির দিকে তাকালো। তার মালিকের মাথায় কী চলছে সেটা বেচারা কিছুই বুঝতে পারছে না। ক্রিস নিজের ভেতরের অস্থিরতাটা জোর করে দমন করলো। তারপর পাশে রাখা ওষুধগুলো এগিয়ে দিয়ে নিচু গলায় বলল, এগুলো খেয়ে নাও, ব্যথা কমে যাবে। রুহি যেন আরেক দফা লজ্জা পেল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে এগিয়ে এসে ওষুধগুলো হাতে নিল। তারপর বাধ্য মেয়ের মতো একে একে সব খেয়ে নিল পানি দিয়ে। ক্রিস চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোকোর মাথায় হাত বুলিয়ে রুহির দিকে তাকিয়ে বলে, তোর আম্মুকে আমার চোখের সামনে ঘুরতে বারণ কর। রুহি অবাক হয়ে তাকালো। ক্রিস ঠোঁট বাঁকিয়ে এগিয়ে এলো আরও একটু। আমার কিন্তু মুড আসছে, তখন ওয়া করলেও মুখে স্যালোটেপ লাগিয়ে দিব। আজ শুক্রবার, ছুটির দিন হয়। রুহি আর ক্রিস দুজনই বাড়িতেই আছে। অনেক বেলা করে ঘুম ভাঙল রুহির। ধীরে ধীরে চোখ খুলতেই সে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। ঘুম ভাঙার পরও শরীরটা ভারী লাগছে। দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি, তবে আগের মতো তীব্র ব্যথা আর নেই। এইটুকুতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ধীরে ধীরে উঠে বসলো বিছানায়। চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। রুহি ক্লান্ত হাতে চুল সরিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। মুখে ঠান্ডা পানি পড়তে কিছুটা সতেজ লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটার দিকে তাকিয়ে রইল সে। নিজেকে বড্ড অচেনা লাগছে নিজের কাছে। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, ঠোঁট দুটো ফ্যাকাশে। হঠাৎ করেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কতদিন হলো আব্বু আম্মুকে দেখেনি সে। কুরুষটা কেমন আছে কে জানে। ও নিশ্চয়ই তাকে খুঁজছে। ফোনটাও নেই তার কাছে। একবার কথা বলারও উপায় নেই। এই ভাবনাগুলো মাথায় আসতে রুহির মনটা হঠাৎ ভারী হয়ে গেল। সে মনে মনে ঠিক করলো, আজ যেভাবেই হোক ক্রিসকে বলে একবার বাসায় যাবে। অন্তত আব্বু আম্মুকে একবার দেখবে। এই চিন্তা মাথায় নিয়েই সে রুম থেকে বেরিয়ে এলো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। পুরো বাড়িটা অদ্ভুত নীরব। মাঝে মাঝে শুধু দেওয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। রুহি চারপাশে চোখ বুলিয়ে ক্রিসকে খুঁজতে লাগলো। নিচে নেমে ডাইনিং টেবিলের সামনে পৌঁছাতেই হঠাৎ তার চোখ আটকে গেল রান্নাঘরের দিকে। আর তারপরেই সে থমকে দাঁড়ালো। গ্যাসের সামনে দাঁড়িয়ে আছে ক্রিস। গায়ে শার্ট নেই, শুধু একটা কালো অ্যাপ্রন কোমরে বাঁধা, নিচে লুজ কালো প্যান্ট। তার প্রশস্ত কাঁধ, শক্ত বুক আর ফুলে থাকা পেশিগুলো সম্পূর্ণ উন্মুক্ত। পিঠে আর ঘাড়ের পাশে ছোট ছোট ঘামের বিন্দু জমে আছে। রান্নাঘরের হালকা আলোয় সেগুলো আরো বেশি স্পষ্ট লাগছে। রুহির বুক ধক করে উঠল। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। তারপর মনে মনে নিজেকেই ধমকালো, এই শয়তানটাকে এত সুন্দর হতে কে বলেছে। পরক্ষণে আবার নিজেকে শাসালো। নজর সরা রুহি, অসভ্য একটা লোক।
কিন্তু যতই চোখ সরাতে চাইছিল ততই যেন অজান্তে কৃষের দিকে তাকিয়ে ফেলছিল। ওদিকে কৃষ ভীষণ মন দিয়ে রান্না করছে, কখনো প্যান নাড়ছে, কখনো কফি মাগে কফি ঢালছে। তার মুখে এক ধরনের শান্ত ভাব, যেন এই কাজগুলো করতে সে অভ্যস্ত। এই দৃশ্যটা দেখে রুহি কিছুটা অবাকও হলো। সে কখনো ভাবেনি কৃষ রান্নাও করতে পারে। কিছুক্ষণ পর কৃষ গরম গরম ডিম টোস্ট আর কফি নিয়ে ডাইনিংয়ের দিকে এলো। খাবারগুলো সুন্দর করে টেবিলে রেখে একবারও রুহির দিকে না তাকিয়ে শান্ত গলায় বলে, বসো, খেয়ে নাও। রুহি ধীরে ধীরে এগিয়ে এলো, তার ছোট ছোট পদক্ষেপে যেন দ্বিধা মিশে আছে। সে কৃষের সামনে গিয়ে চুপচাপ দাঁড়ালো। কৃষ চেয়ার টেনে বসে ভ্রু তুলে তাকালো তার দিকে। তারপর ঠোঁট বাঁকিয়ে মৃদু হেসে বলে, বলো, আমার কোলে বসতে চাইছো? রুহি সঙ্গে সঙ্গে অবাক হয়ে তাকালো। কি? তার চোখ বড় বড় হয়ে গেল। কিন্তু কৃষ তাকে আর কিছু বলার সুযোগ দিল না। হঠাৎই তার হাত টেনে নিয়ে একটানে নিজের কোলের উপর বসিয়ে নিল। রুহি চমকে উঠল, তার নিঃশ্বাস আটকে গেল মুহূর্তেই। দুহাত অজান্তেই কৃষের কাঁধে গিয়ে ঠেকল। কৃষ স্বাভাবিক ভঙ্গিতে তার কোমর জড়িয়ে ধরল, যেন এটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। রুহির বুক দ্রুত ওঠানামা করছিল, লজ্জায় তার গাল পর্যন্ত লাল হয়ে উঠেছে। কৃষ নিচু হয়ে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, এভাবে কাঁপছো কেন বাটারফ্লাই? তার গরম নিঃশ্বাসে রুহির শরীর আবার কেঁপে উঠল। রুহি কোনো রকমে তোতলাতে তোতলাতে বলে, আমি আমি বাপের বাড়ি যাব। কথাটা বলার সময় তার গলাটা কেঁপে উঠল, চোখ দুটো অদ্ভুতভাবে ভিজে উঠেছে। কতদিন হয়ে গেছে সে আব্বু আম্মুকে দেখেনি। কুটুসটার কথা বারবার মনে পড়ছে তার। মনে হচ্ছে বুকের ভেতর কেউ শক্ত করে চেপে ধরেছে। কৃষ অবশ্য যেন কথাটা শুনেও শুনল না। সে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে প্লেট থেকে ডিম টোস্টের একটা টুকরো ছিঁড়ে নিল। তারপর খুব যত্ন করে ফু দিয়ে ঠান্ডা করলো। রুহি অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। পরের মুহূর্তে কৃষ টুকরোটা রুহি ঠোঁটের সামনে ধরে শান্ত গলায় বলে, মুখ খোলো। রুহি আরো অবাক হয়ে গেল। লোকটা কখন যে রাগী, কখন যে শান্ত, সে কিছুই বুঝতে পারে না। কি হলো? কৃষ ভ্রুকুচকে বলে, খাও। রুহি ধীরে ধীরে মুখ খুলতেই কৃষ নিজের হাতে টুকরোটা তার মুখে পুরে দিল। তারপর কফি মগ হাতে নিয়ে এক চুমুক দিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বলে, যাওয়া হবে না। রুহি যেন দ্বিতীয়বার ধাক্কা খেলো। সে কোনো রকমে খাবারটা চিবিয়ে বিস্মিত গলায় বলে, মানে কি? কেন? কৃষ এবার হেলান দিয়ে বসলো চেয়ারে, নিজের মুখে আরেক টুকরো খাবার পুরে নিয়ে ধীরে ধীরে চিবাতে লাগলো। তারপর শান্ত গম্ভীর গলায় বলে, তোমার বাপজা শয়তান, একটু বিশ্বাস করি না আমি। রুহি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কৃষ ঠোঁট বাঁকিয়ে আবার বলে, একবার নিয়ে গেলে আর ফেরত দেবে না। একবারে ডজন খানেক বাচ্চা পয়দা করব, তারপর যাবে। কথাটা শুনে রুহির চোখ কোঠর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হলো। মুহূর্তেই তার খাওয়া যেন গলায় আটকে গেল। সে বিষম খেয়ে জোরে কাশতে শুরু করলো। পুরো মুখ লাল হয়ে উঠেছে। কৃষ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। সে তাড়াতাড়ি সামনে রাখা পানির গ্লাস এগিয়ে দিল। আস্তে বাটারফ্লাই। রুহি কাপা হাতে গ্লাসটা নিয়ে গটগট করে পুরো পানি খেয়ে ফেলল। তারপর হাঁপাতে হাঁপাতে বড় বড় চোখে তাকালো কৃষের দিকে। কৃষ সেই চাহনি দেখে মিটিমিটি হাসতে, যেন রুহির লজ্জা, অবাক হওয়া সবকিছুই তার ভীষণ ভালো লাগছে। হঠাৎই সে রুহির হাতটা ধরে নিজের খোলা ঘাম ভেজা বুকে রেখে দিল। রুহি কেঁপে উঠল। তার আঙুলের নিচে কৃষের দ্রুত হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করতে পারছিল সে। সেই উষ্ণ স্পর্শে তার বুকের ভেতরটা আবার অদ্ভুতভাবে কেঁপে উঠল। কৃষ আবারও ধীরে ধীরে ঝুঁকে এলো। তার গরম নিঃশ্বাস এসে লাগছিল রুহির কানের পাশে। খুব নিচু ভারী গলায় ফিসফিস করে বলে, মুড আসছে বাটারফ্লাই, একবার করি। কথাটা শুনে রুহির পুরো মুখ আগুনের মতো লাল হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে চমকে উঠল। না। তাড়াতাড়ি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তার বুক ধড়ফড় করছে। লজ্জায় অস্বস্তিতে সে ঠিকমতো কৃষের দিকে তাকাতেও পারছে না। কাপা গলায় বলে উঠল, আমি আমি আব্বু আম্মুকে দেখব, প্লিজ আমায় নিয়ে চলুন। কৃষ দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। সেই দৃষ্টিতে যেন অদ্ভুত কোমলতা মিশে আছে আজ। তারপর ধীরে গলায় বলে, বেশ, নিয়ে যাব। রুহির চোখে সঙ্গে সঙ্গে আশার ঝিলিক ফুটে উঠল। তবে আগে এই প্রশ্নের উত্তর দাও। রুহি দ্বিধাভরা চোখে তাকালো, কোনটা? কৃষ আরও একটু ঝুঁকে এলো। তার চোখে দুষ্টুমি আর তীব্রতা একসাথে ঝিলিক দিচ্ছিল। করতে দেবে? রুহির নিঃশ্বাস আটকে গেল। লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে উঠল। সে এক মুহূর্ত আর সেখানে দাঁড়িয়ে রইল না। তাড়াতাড়ি কৃষের কোল থেকে নেমে পড়ল। তারপর ছোট ছোট পায়ে প্রায় দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল।
ক্রিস চেয়ারে হেলান দিয়ে বসে রইল, ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখে তৃপ্তির ঝিলিক, যেন পালিয়ে যাওয়া মেয়েটার লজ্জায় তার সকালের সবচেয়ে সুন্দর দৃশ্য। রুহির রুমে আরাম করে পায়ের উপর পা তুলে বসে আছে ক্রিস, চোখে মুখে চিরচেনা নির্লিপ্ত ভাব, ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি। আর ঠিক তার সামনের চেয়ারে গম্ভীর মুখ করে বসে আছে কুটুস। তবে সে গাম্ভীর্য বেশিক্ষণ টিকছে না, কারণ তার পুরো মনোযোগ এখন কোকোকে নিয়ে। কোকোকে সে নিজের কোলের উপর বসিয়ে কখনো তার কান টানছে, কখনো গালে হাত বুলাচ্ছে, আবার কখনো তাকে দুহাতে তুলে উড়ুর খেলছে। বেচারা কোকো পুরোপুরি বিরক্ত হয়ে গেছে। সে বারবার ঘেউ ঘেউ করে প্রতিবাদ জানাচ্ছে, মাঝে মাঝে অসহায় চোখে ক্রিসের দিকে তাকাচ্ছে, যেন নিজের মালিকের কাছে বিচার চাইছে। কিন্তু ক্রিস অদ্ভুতভাবে শান্ত। সে কোকোর এই করুণ অবস্থা দেখেও কিছু বলছে না। কারণ যাই হোক, কুটুস এখন তার শালা, আর এই বাড়িতে একমাত্র কুটুসই এমন একজন যে ক্রিসকে একটু ভয় পায় না, বরং লোকটাকে নিয়ে তার প্রবল কৌতূহল। হঠাৎ কুটুস বড় বড় চোখ করে কিসের দিকে তাকালো, তারপর সামনে ঝুঁকে ফিসফিস করে বলে, আমি শুনেছি তুমি নাকি গুন্ডা, তা তোমার কাছে বন্দুক আছে? ক্রিস ভ্রুকুচকে তাকালো তার দিকে। এই কথা তোকে কে বলল? কুটুস একদম নিরীহ মুখ করে বলে, কে আবার? আব্বুই তো রোজ বলে আমার মেয়েটা একটা গুন্ডার হাতে গিয়ে পড়ল। কথাটা শুনে ক্রিসের স্বর শক্ত হয়ে গেল। তার চোখের ভেতর মুহূর্তের জন্য ঝলকে উঠল রাগ। তারপরই সে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল, মনে মনে বলে, তাহলে আমাকে গুন্ডা বলে শ্বশুর মশাই? কুটুস অবশ্য এসব কিছু খেয়াল করলো না। সে আবার আগ্রহ নিয়ে সামনে ঝুঁকে বলে, বলো না জিজু, তোমার কাছে বন্দুক আছে? ক্রিস এবার মুচকি হেসে চেয়ারে হেলান দিল, আছে তো। কুটুসের চোখ চকচক করে উঠল, সত্যি সত্যি? ক্রিস মাথা নাড়ল, শুধু বন্দুক না, তোকে অনেক কিছু দেব। কুটুস এবার উত্তেজিত হয়ে উঠল। সে তাড়াতাড়ি কোকোকে কোল থেকে নামিয়ে দিয়ে লাফিয়ে দাঁড়ালো। কি দেবে? ক্রিস চোখ শুরু করে তাকালো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো চেয়ার থেকে, কুটুসের কাছে গিয়ে নিচু হয়ে তার কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। কথাটা শোনার সাথে সাথেই কুটুসের চোখ বিস্ময়ে আরো বড় হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। এইটুকুই? সে উত্তেজিত গলায় বলল, এটা তো খুব ইজি। ক্রিস ঠোঁট বাঁকিয়ে মাথা নাড়ল। তাহলে যা। কুটুর সঙ্গে সঙ্গে কোকোকে আবার কোলে তুলে নিল। তারপর এমনভাবে দৌড় দিল রুম থেকে, যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন তার হাতে তুলে দেওয়া হয়েছে। কোকো বেচারা ভয়ে ঘেউ করে উঠল। ক্রিস দুহাত প্যান্টের পকেটে ঢুকে ধীরে ধীরে বেলকনির দিকে এগিয়ে গেল। তার চোখে তখন শয়তানি ঝিলিক, ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল বিপজ্জনক হাসি। শ্বশুরমশাইকে টাইট কিভাবে দিতে হয় সেটাই ক্রিস খান খুব ভালো করেই জানে।